দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, আজকে আমরা কথা বলবো খুবই কমন একটি রোগ নিয়ে, জন্ডিস। জন্ডিস শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু জন্ডিসের একটি টাইপ সার্জিক্যাল বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এই সম্পর্কে আমরা ঠিক কতটুকু জানি? জন্ডিস হলে আমরা কার কাছে যাব? মেডিসিনের ডাক্তারের কাছে, নাকি একজন হেপাটোবিলিয়ারি সার্জন বা লিভার সার্জনের কাছে? আপনাদের এ ধরনের কনফিউশন দূর করতে এবং আপনাদের মনে জেগে থাকা নানা ধরনের প্রশ্নের নানা উত্তর দিতে আজকে আমাদের এই আয়োজন। দর্শক, আমাদের সাথে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে বৈশাখী টিভির স্টুডিওতে যুক্ত হয়েছেন একজন স্বনামধন্য হেপাটোবিলিয়ারি প্যানক্রেটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডাক্তার আসাদুজ্জামান নূর নাহিদ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, কনসালটেন্ট, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হসপিটাল, কল্যাণপুর। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের আলোচনার শুরুতেই আজকে আমরা যে সার্জিক্যাল বা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে কথা বলবো সেটি নিয়ে জানতে চাইবো যে জন্ডিস কত প্রকার এবং জন্ডিস কখন হচ্ছে, কখন আমরা সার্জিক্যাল বা অবস্ট্রাকটিভ জন্ডিস বলছি? আসলে জন্ডিস এটা একটা কমন টার্ম আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানে যে জন্ডিস। তো জন্ডিস এমন একটা রোগ দুনিয়ার সবাই ট্রিটমেন্ট দেয়। আয়ুর্বেদিক চিকিৎসকও দেয়, হোমিওপ্যাথিক ডক্টরও দেয়, মেডিসিনের ডক্টরও দেয়, সার্জনও দেয়, আবার লোকালি ওরা দেখা যায় যে ঝাড়ফুঁকও করে। জি স্যার। তো এটা একটা বিগ কোয়েশ্চেন যে কখন আমরা সার্জনের কাছে আসব। তো বেসিক্যালি সার্জিক্যাল জন্ডিস দ্যাট মিনস যেই জন্ডিসে আপনার ইন্টারভেনশন লাগবে, আইদার অপারেশন হোক, যে কোনো একটা প্রসিডিউর করা লাগবে জন্ডিসটা কমানো, সেটাকে বলে সার্জিক্যাল জন্ডিস। তো এটা আপনি মেজর কোশ্চেন হচ্ছে আমি কীভাবে বুঝবো যে এই জন্ডিসটা আমার সার্জিক্যাল জন্ডিস। জি। নর্মালি আমরা জানি কমন জন্ডিসের কজ হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস এ, ই বা ভি ভাইরাস রিলেটেড। বাট সার্জিক্যাল জন্ডিস হয় যখন জন্ডিস সাথে প্রচণ্ড শরীর চুলকাবে আপনার, তখন বুঝবেন যে সামথিং রং, এবং জন্ডিসটা দিন দিন খুব বাড়তে থাকবে। কারণ মেডিসিনের যে জন্ডিসগুলো হয় প্রথমে বাড়ে দেন কমে যায়, বাট সার্জিক্যাল জন্ডিস প্রোগ্রেসিভ, দিন দিন বাড়তে থাকবে। এবং এই জন্ডিসের সাথে অনেক সময় প্রচণ্ড ব্যথা থাকে। যদি পিত্তনালীতে কোনো কারণে পাথর হয়, প্রচণ্ড ব্যথা, সাথে কাঁপুনি দিয়ে জ্বর, যেটা নর্মাল হ্যাপাটাইটিসে হলে এই জন্ডিসে কখনো হাই গ্রেড ফিভার থাকবে না, লো গ্রেড ফিভার থাকবে। সো এগুলো দিয়ে আমরা বুঝবো যে না, এটা সার্জিক্যাল জন্ডিস, আমার একজন সার্জন দেখানো উচিত। আচ্ছা, এই উপসর্গগুলো কতদিনের মতো পারসিস্ট করতে পারে? ইউজুয়ালি দেখা যায় যে সার্জিক্যাল জন্ডিসগুলো, যেটা সার্জিক্যাল জন্ডিসের অনেকগুলো কারণ আছে। ইউজুয়ালি দেখা যায় আমাদের কাছে পেশেন্টগুলো 2-3 সপ্তাহ পরে আসে আচ্ছা জন্ডিস আচ্ছা। হওয়ার, 3 উইকস পরে। কারণ ইনিশিয়ালি ওরা লোকাল ট্রিটমেন্ট নেয়, ওষুধ খায় বা ঝাড়ফুঁক করায়, তারপরে আস্তে আস্তে আমাদের কাছে আসে যখন জিনিসটা কমে না। সো এটা মনে রাখতে হবে, জন্ডিস যদি না কমে, দিন দিন বাড়তে থাকে, প্রচণ্ড শরীর চুলকানো, কাঁপুনি দিয়ে জ্বর, জন্ডিসের সাথে প্রচণ্ড পেটে ব্যথা, তখন অবশ্যই একজন সার্জনের, নিকটস্থ সার্জন, স্পেশালি হেপাটোবিলিয়ারি সার্জনের সাথে যোগাযোগ করবে। তাহলে স্যার, এই ধরনের জন্ডিসগুলো কেন হচ্ছে সে সম্পর্কে একটু জানতে চাইবো। তো মোস্ট মোস্ট কমন হচ্ছে পিত্তনালীতে পাথর। আমাদের দেশে আমরা জানি কমন পিত্তথলি পাথর। পিত্তথলির পাথরে কিন্তু কখনো জন্ডিস হয় না। যখন পিত্তথলির পাথর পিত্তনালীতে চলে আসে তখন জন্ডিস, প্রচণ্ড জ্বর, পেটে ব্যথা নিয়ে রোগীরা আসে। এটা একটা কারণ। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে ক্যান্সার। যদি পিত্তনালীর মুখে কোনো ক্যান্সার হয় বা অগ্ন্যাশয়ের মুখে কোনো ক্যান্সার হয়, ইভেন পিত্তথলিতে যদি কোনো ক্যান্সার যেটা পিত্তনালীকে ধরে ফেলে, তখন এই ধরনের জন্ডিস হতে পারে। সো যখন রুগীরা আমাদের কাছে আসে এই ধরনের প্রবলেম নিয়ে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। লাইক তার লিভার ফাংশন টেস্টটা দেখি যে জন্ডিস, কারণ জন্ডিস ডাইরেক্ট বিলিরুবিন বলি আমরা, যেটা সার্জিক্যাল জন্ডিসে বাড়ে। তারপরে আমরা কিছু টিউমার মার্কার করতে দিই, তারপর একটা আলট্রাসোনো দিই। এটা আমাদেরকে গাইড করে ফার্দার সিটি বা এমআরসিপি এই ধরনের পরীক্ষা আমরা করবো কিনা। সো এভাবে আমরা রোগীগুলোকে আসার পরে ডায়াগনোসিস করি। আচ্ছা, এটা চিকিৎসা কি সার্জারি ছাড়া আর কোনোভাবে সম্ভব হয়? হয় ইউজুয়ালি যখন সাপোজ, কারণ ক্যান্সারের চিকিৎসা কিন্তু সার্জারি ছাড়া অপশান নাই, জি। যদি এটা রিসেক্টেবল হয়। বাট যদি পিত্তনালীতে পাথর, ছোট্ট পাথর, সেটা হচ্ছে সার্জারি ছাড়াও পসিবল, যেটাকে বলে ইআরসিপি, এন্ডোস্কোপির মাধ্যমে আমরা পিত্তনালীর পাথরটা বের করি। কমনলি আমাদের দেশে এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা হ্যাপাটোলজিস্টেরা করে থাকে, কিন্তু কোথাও কোথাও সার্জনেরাও এটা করে থাকে।
এছাড়া অন্য সব অপশন হচ্ছে সার্জিক্যাল অপশন, যদি এটা রিসেক্টেবল হয়। অনেক সময় যদি রিসেক্টেবল না হয়, লাইক ক্যান্সারটা অ্যাডভান্স, জন্ডিসটা বেড়ে গেছে, লিভারে ছড়াই গেছে, পেটে ছড়াই গেছে, তখন আমরা প্যালিয়েশন হিসেবে অনেক সময় এন্ডোস্কোপি, ইআরসিপি করে একটা স্ট্যান্ড নল ঢুকাই দিই, যাতে জন্ডিসটা কমে যায়, পরবর্তী থেরাপি বা এই ধরনের চিকিৎসা নিতে পারে। আচ্ছা স্যার, এই পর্যায়ে একটু জানতে চাইবো, জন্ডিস আমরা কখন বলছি আসলে? জন্ডিস সিম্পল, যদি আমাদের রক্তে, প্রথম কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো, জি। চোখ হলুদ হয়ে যাওয়া, হাত পা হলুদ হয়ে যায়, স্কিন দেখা যায় ইউলিশ কালারেশন হয়ে যাচ্ছে, যখন প্রস্রাব করবে দেখা যাবে প্রস্রাবের কালারটা সরিষার তেলের মতো হয়ে যাচ্ছে, এবং যাদের অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে তাদের স্টুলের কালারও চেঞ্জ হয়ে যায়, যেটা অন্য জন্ডিসে হয় না, পেল আচ্ছা কালারের স্টুল হয়। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে না, এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আচ্ছা। তো রক্তে যদি বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন আমরা সেটাকে তখন জন্ডিস বলছি। জন্ডিস। আচ্ছা। তো এই ক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতি আর কি, কি এভেইলেবল আছে, বা সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি দিয়ে আমরা কিভাবে সার্জিক্যাল জন্ডিস কিওর করছি? সো এটা আমি অলরেডি বলছি, ডিপেন্ড করবে যে আমার কি রোগের কারণে এই জন্ডিসটা হয়েছে। যদি জি। পাথরের জন্য হয় তাহলে ফার্স্ট অপশন হচ্ছে ইআরসিপি। ইআরসিপি আচ্ছা। করে পাথর বের করে পিত্তথলিটা অপসারণ করা, যেটাকে আমরা পিত্তথলির ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বলি। সেকেন্ড অপশন আসবে ক্যান্সার, ডিপেন্ড করবে কোন জায়গাতে ক্যান্সার। পিত্তনালীতে ক্যান্সার হলে বা অগ্নাশয়ের মুখে ক্যান্সার হলে আমরা একটা সার্জারি করি, জি। বা পিত্তথলিতে ক্যান্সার হলে এক ধরনের সার্জারি করি। ইভেন লিভার ক্যান্সারেও জন্ডিস হতে পারে, তখন এক ধরনের সার্জারি করি। সো আচ্ছা এটা ডিপেন্ড করে। স্যার, হুইপলস অপারেশন এ ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে কমন অপারেশন, যেটা আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস যাদের ক্যান্সার থাকে, স্পেশালি পিত্তনালীর মুখে ক্যান্সার বা অগ্নাশয়ের মুখে ক্যান্সার যদি হয়, এটা করে থাকি। এটাকে বলে হুইপল সার্জারি। এটা ওয়ান অফ দ্য মেজর সার্জারি, যেখানে আমরা পিত্তথলি, নালী, পাকস্থলীর কিছু অংশ, অগ্নাশয়ের কিছু অংশ ফেলে দিয়ে ওখানে আলাদা বাইপাস সার্জারি করে দিই, যেটা আমাদের দেশে এখন কমনলি হয়, সব জায়গাতেই হয়, এবং এটার আউটকামও এখন বেটার, যেটা আগে অনেক সময় হতো না, মনে করতো যে এই অপারেশন করলে রুগী বাঁচে না। এখন এটা কমনলি যে কোনো জায়গাতে হচ্ছে, ইভেন আমাদের এটা ল্যাপারোস্কোপিক্যালি আমরা করতেছি বাংলাদেশে। সো এটা কেটেও করা সম্ভব, ইভেন ল্যাপারোস্কোপিক্যালি সম্ভব। এবং এই অপারেশনের পরে আমরা পুরা টিউমারটা মাংস পরীক্ষায় পাঠাই, তখন রিয়েল স্টেজিংটা বোঝা যায় যে কোন স্টেজ, এবং পেশেন্টের এই আউটকামটা ডিপেন্ড করে যে মানে স্টেজিংয়ের উপরে, মাংস পরীক্ষার রিপোর্টের উপরে। যত কম ছড়ানো থাকবে আউটকাম তত ভালো, যত বেশি ছড়ানো বা লিম্ফ নোডে যত বেশি ছড়ানো থাকবে তত চান্স থাকবে ইভেন আফটার কেমোথেরাপি রিকারেন্স রেট হাই। আচ্ছা, এ ধরনের রোগীদের ক্ষেত্রে তাদের অভিভাবকরা বা রোগীর আত্মীয়স্বজন যারা আছে, সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে রোগীর কেয়ার কিভাবে নিতে হচ্ছে? এই ধরনের যে কোনো জন্ডিসের পেশেন্টের প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রেশন, কারণ এই ধরনের রোগীরা খেতে পারে না, জি। বমি হয়, খেতে চায় না, সো পেশেন্টের ডিহাইড্রেশন থাকে। সো বেশি বেশি তাদেরকে পানি খাওয়াইতে হবে, ডাবের পানি খাওয়াইতে হবে। সেকেন্ড, আমরা জানি লিভার একটা ইউনিক অর্গান, যেটা আমাদের গ্লুকোজ স্টোর করে রাখে। সো বেশি বেশি গ্লুকোজযুক্ত পানি খাওয়াইতে হবে, যদি ডায়াবেটিস না থাকে। আবার ডায়াবেটিস থাকলে তো এটা করা যাবে না। জি। তারপরে একটু প্রোটিন জাতীয় খাবার, কারণ আমরা জানি লিভার প্রোটিন তৈরি করে, প্রোটিন ডেফিসিয়েন্সি হয়। এখানে বেশি বেশি ডিম, মুরগির মাংস, প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়াইতে হবে। পেশেন্টকে ফিট রাখতে হবে সার্জারির জন্য, এটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা। আর এমনি সার্জিক্যাল বা অবস্ট্রাকটিভ জন্ডিস ছাড়া আর কি, কি ধরনের জন্ডিস হতে পারে স্যার? আর যেমন মেডিকেল জন্ডিস, যেটা আমরা বলছি হেপাটাইটিস বি এবং সি, এটার কারণে হতে পারে। আরও কিছু ভাইরাল কজ আছে যেগুলোতে জন্ডিস হয়, এগুলো কিন্তু সবসময় কনজারভেটিভ ট্রিটমেন্ট, ইউজুয়ালি বেড রেস্ট, এটা সেলফ লিমিটিং। কারণ কারো হেপাটাইটিস এ হোক, ই হোক, আমরা জাস্ট বেড রেস্ট। বাট এই জন্ডিসে যদি লিভার ফেইলিওর হয়, জি। হেপাটাইটিস এ, তখন লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই, এই রোগী সার্ভাইভ করবে না। সো আচ্ছা। মোস্ট অফ দ্য টাইম কনজারভেটিভ, এটা সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়। অনেক সময় আমাদের কাছে রোগীরা আছে হেপাটাইটিস এ বা ই পজিটিভ, জন্ডিস, অস্থির হয়ে যায়, কী করব স্যার, ওষুধ দেন। এটার জন্য কোনো ওষুধ নেই, এটা বেড রেস্ট, হাইড্রেশন। অনেক সময় যদি বমি বমি ভাব থাকে, আমরা কিছু মুখে ওষুধ দিয়ে থাকি। ইউজুয়ালি যদি লো গ্রেড ফিভার থাকে অন্য ওষুধও লাগে না, সেলফ লিমিটিং। বাট মনে রাখতে হবে পেশেন্ট ডিটোরিয়েট করে কিনা, যেটা আমি মানে আমাদের রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে জি। একজন ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার, ওনার কিন্তু হেপাটাইটিস ই পজিটিভ ছিল। জি। এরপরে উনি বাসায় 12 দিন বসেছিল, কোনো ডক্টরের কাছে যান নাই। যখন উনি ডিসঅরিয়েন্ট এনকেফালোপ্যাথি ডেভেলপ করছে, তখন উনি ডক্টরের কাছে গেছে, মানে আমি শেষ অবস্থায়। সো হুম। একজন ডক্টরের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে, রেগুলার ফলো আপে থাকতে হবে, বেড রেস্ট নিতে, বা কিছু অ্যালার্মিং সাইন আছে যেগুলো হলে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য।
আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম সার্জিক্যাল বা অবস্ট্রাকটিভ জন্ডিস সম্পর্কে। আমরা জানলাম জন্ডিস কত প্রকার হতে পারে এবং জন্ডিস হলেই আমাদের কি করা উচিত। কখনোই আমরা এটিকে হেলাফেলা করব না। আমরা অবশ্যই এটিকে গুরুত্বের সাথে দেখব এবং যথাযথ চিকিৎসকের শরণাপন্ন হব এবং সঠিক সময় থাকতে সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকব। দর্শক, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।